আজকের ড্রয়িংটি ছিল আমার প্রিয় বান্ধবী আশার। পৃথিবীতে সবথেকে সুন্দর সম্পর্ক হলো বন্ধুত্বের সম্পর্ক, যেখানে সব কিছু বলা যায়। আর সেই বন্ধুত্বের জায়গাটাই চিরকালের জন্য যখন হারিয়ে যায়, তখন ঠিক কতটা যন্ত্রণা হয়, কতটা কষ্টদায়ক ব্যাপারটা, এটা তারাই বুঝবে যারা তাদের প্রিয় বন্ধুকে হারিয়েছে। আজ বলবো আমার আর আশার কিছু পুরনো স্মৃতির কথা, যে কথাগুলো শুনতে আশা করছি তোমাদের খুব ভালোই লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশার বাপের বাড়ি আর আমার বাপের বাড়ি কাছাকাছি, তবে যে পাশেই তা কিন্তু না, একটু সময় লাগে হেঁটে যেতে। ও আমার ছোটবেলাকার বান্ধবী। যখন আমরা প্রাইমারি স্কুলে পড়তাম তখন থেকেই ওর সাথে অনেক খেলা হতো। যেমন ধরো, মাঠে যখন জল দেওয়া হতো কোনো একটা জমিতে, জলের যে নালাগুলো ছিল সেখানের পাশে কাদামাটি দিয়ে খেলা করা, পুতুল খেলা করা, সবটাই। এখনের মতন আগে কিন্তু অত ফোন ছিল না, আমরা কিন্তু সব সময় খেলাধুলোই করতাম। এই ভিডিওটা আমি অনেকবার ভয়েস দিতে গেছি, কিন্তু পারছিলাম না। আজকে ফাইনালি মনে সাহস নিয়ে শক্ত হয়ে এডিট করতে বসেছি। ভাবিনি এই ভিডিও আমাকে এইভাবে শেয়ার করতে হবে তোমাদের সাথে। তোমরা জানো আমি এর আগেও আমার কিছু বান্ধবীদের ড্রয়িং করেছি, যেখানে আমি তাদেরকে নিয়ে কিছু কথা বলেছি। ওদের সাথে আমার সম্পর্কটা ঠিক কেমন ছিল এগুলোই। তবে আশার সাথেও আমি সেই রকমই একটা ভিডিও বানাতে চেয়েছিলাম। ও আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিল যে ওই আমার ড্রয়িং করবি না? তোমাদেরকে আমি সেই মেসেজটাও দেখাবো, একটু ওয়েট করো। মেসেজটি করেছিল 12ই জুলাই। আমি গিয়েছিলাম দীঘাতে 18ই জুলাই, বাড়ি ফিরেছিলাম 21শে জুলাই। 24শে জুলাই ও আমাদেরকে ছেড়ে চলে যায়। ভেবেছিলাম দীঘা থেকে বাড়ি ফিরে তারপরে ওর ড্রয়িংটি করব খুব ভালো করে। এই ঘটনা ঘটার পরে অনেকটাই ভেঙে পড়েছি, কিছুতেই মেনে নিতে পারছি না ও আর নেই। তবে মানতেই হবে, ওর নিয়তি হয়তো ওই পর্যন্তই ছিল, এটা ভেবেই একটু শক্ত হয়েছি। কি করব বলো, মেনে নিতেই হবে। এবারে বলি আমাদের কিছু পুরনো স্মৃতির কথা, যেগুলো আমি এখনো ভুলিনি আর কোনোদিনও ভুলবো না। মাঝে মাঝেই আমরা টিফিনের পরে ক্লাস করতাম না, পালিয়ে বেরিয়ে যেতাম স্কুল থেকে। তারপরে সোজা যে বাড়ি ফিরতাম তা কিন্তু না, আমরা এদিকে ওদিকে ঘোরাঘুরি করতাম। বৃষ্টি হলে বৃষ্টিতে ইচ্ছা করে ভিজতাম, কোথাও একটা বৃষ্টির মধ্যে বসে থাকতাম। আর এই কথাগুলো আমার বাড়ির লোকও কেউ এখনও জানে না, আর ওর বাড়ির লোকও জানে না। এই ভিডিও দেখার পরে হয়তো আমার মা বাবা মানে ফ্যামিলির সবাই জানতে পারবে। স্কুলে যেতাম একসাথে, বাড়ি ফিরতাম একসাথে। এমনকি ফেরার সময় যখন ওর বাড়ির দিকে আমি আমার বাড়ির দিকে, তখন বলতাম কাল স্কুলে আসবি তো? যদি ও বলতো না যাব না, তাহলে কিন্তু আমিও যেতাম না। বা এরকমটা হতো, আমি যদি বলতাম আমি যাব না, তাহলে ও যেত না। তবে ও কিন্তু আমার থেকে প্রায় 1 বছরের ছোট। আমি যখন ক্লাস 9-এ পড়তাম, ও তখন ক্লাস 8-এ পড়তো। ক্লাস ফ্রেন্ড ছিল আলাদা। মাঝে মাঝে জিজ্ঞাসা করতো তোর বেস্ট ফ্রেন্ডকে। তখন যদি আমি ক্লাস ফ্রেন্ডের কথা বলতাম তাহলে খুব রাগ করতো। সব সময় বলতে হবে ও আমার বেস্ট ফ্রেন্ড। আমি যদি অন্য কারোর সাথে কথা বলতাম তাহলে রাগ করে মুখ ফুলিয়ে বসে থাকতো। এমনটা আমারও হতো। ক্লাস 10-এর পর আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিলাম, তারপরে থেকেই আমি আর পড়াশোনা করতে পারিনি। আমার বিয়ে হয়ে গিয়েছিল। বিয়ের পরে যখন দেখতাম ও অন্য কারোর সাথে মিশছে, ফটো তুলে পোস্ট করছে, তখন কিন্তু আমার খুব খারাপ লাগতো। আমি ওকে ফোন করেও বলতাম এখন তো অনেক বন্ধু পেয়ে গেছিস। ও বলতো কি করব এখন, তুই যেহেতু নেই। খুব শুনতে ইচ্ছা করছে জানো তো, যে ড্রয়িংটি কেমন হয়েছে। ও যদি দেখতো তাহলে অনেক খুশি হতো, কারণ ওই আমাকে বলেছিল ওর ড্রয়িং। আমি কত বন্ধু বান্ধবীদের ড্রয়িং করেছি, কেন যে ওর ড্রয়িংটি সবার আগে করলাম না, এখন সেটাই মনে হচ্ছে। কি করব বলো, আমি তো আর জানতাম না যে ও এইভাবে চলে যাবে আমাদের। 12ই জুলাই ও আমাকে মেসেজ করেছিল, 18ই জুলাই আমি গিয়েছিলাম দীঘাতে। এর মাঝখানেও যে আমি ছবি আঁকিনি তা কিন্তু না, এর মাঝেও আমি 2-3টে ড্রয়িং করেছি। ভেবেছিলাম ওর ড্রয়িংটা একটু ভালো করে করব। বিয়ের পরে তো সেইভাবে কোনো ড্রয়িং করিনি, হাতটা একটু ভালো করে মানে ড্রয়িংটা একটু শিখি, আস্তে আস্তে একটু ভালো হচ্ছে হাতের কাজগুলো, তাই ভেবেছিলাম ওর ড্রয়িংটা খুব সুন্দর করে করব। কিন্তু দেখো ও সেই ড্রয়িং দেখতেই পারলো না। অনেকের ধারণা আমি ভিউজের জন্য ভিডিও বানাচ্ছি মরা মানুষ নিয়ে।
এরকম খারাপ কমেন্ট কিন্তু আমি পেয়েছি, শর্টস ভিডিও দিয়েছিলাম সেখান থেকে। তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, দেখো আমি কিন্তু অনেক আগে থেকেই এরকম ড্রয়িং ভিডিও বানাই, ব্লগ বানাই অনেক আগে থেকে, প্রায় 2 বছর আগে থেকে। এমনকি ওকে আমি একটা ব্লগেও নিয়েছিলাম, মেলায় গিয়েছিলাম, সেখানে দেখা হয়েছিল। ও ক্যামেরার সামনে এসেও কথা বলেছিল যে বন্ধুরা এটা আমার ছোটোবেলার বন্ধু, অনেক দিন পরে দেখা, এরকমটা। তো সেই ভিডিও ক্লিপও আমি তোমাদের সাথে শেয়ার করব। রিলস আমি আপলোড করি, তো সেখানে ওর না আমি মৃত ছবি দিয়েছি না শেষ ছবি দিয়েছি, ওর কোনো ছবি অ্যাড করিনি, শুধু আমার ভিডিও ছিল, সেটা আমার মুখও দেখায়নি পেছন থেকে। আর নিচেই লিখেছিলাম যে পৃথিবীতে সবথেকে সুন্দর সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক, সেটাই হারিয়ে ফেলেছি, খুব কষ্ট হচ্ছে, কিছুতেই মেনে নিতে পারছি না। তো সেখানে আমাকে কমেন্ট করা হয়েছে, দেখো তোমরা দেখে নাও, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, কত খারাপভাবে বলেছে সে। কি আর বলবো, সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে এই ধরনের কমেন্ট একটু অ্যাকসেপ্ট করতে হয়, তাই আমার কিছু বলার নেই। যার যা বলার বলো, আমাকে এই ভিডিও তো পোস্ট করতেই হবে। তারপরে অনেকে ভালোভাবেও বলেছে যে দিদিভাই এরকম ভিডিও পোস্ট করো না, তাদেরকে আমি রিপ্লাই করেছি যে দেখো ও আমার কাছে আবদার করেছিল, এটা আমাকে করতেই হবে। তো তারা স্ক্রিনশটটা ভালোভাবে দেখে বলেছে ঠিক আছে, তুমি ওর শেষ ইচ্ছাটা পূরণ করো, অনেকে ভালোভাবে বলেছে। আর ওই একটা কমেন্টই বাজে কমেন্ট ছিল, যাই হোক, আর কেউ আমাকে উল্টোপাল্টা কিছু বলেনি। যাই হোক, যার যার নিজস্ব ব্যাপার, কমেন্ট করতেই পারো, তোমাদেরও কি মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ও আমাদেরকে ছেড়ে চলে যায় 24শে জুলাই। 28শে জুলাই আমি ওর বাড়িতে গিয়েছিলাম, ওর মা বাবার সাথে দেখা করার দরকার ছিল আমার, ওরা খুবই ভেঙে পড়েছে। তবে ওর 3টে দিদি আছে, ওরা হচ্ছে 4 বোন, ভাই নেই, ও হচ্ছে ছোট, সবার ছোট। তো দিদিরাও সবাই বাড়িতেই ছিল, আমাকে জড়িয়েও অনেক কান্নাকাটি করলাম আমরা। তারপর সব কিছু বলছিলাম কি দিয়ে কি হলো। তারপর ওর মাও খুব ভেঙে পড়েছিল। এমনকি আমার শ্বশুর বাড়িতেও মাঝে মাঝে হঠাৎ করেই চলে আসতো, তখন খুব ভালো লাগতো। আর তখনও ছবি তোলা হয়েছিল। যাই হোক, সেই ছবিগুলো এখন আর তোমাদের সাথে শেয়ার করছি না, খুঁজেও পাচ্ছিলাম না আমি। তো ওর মা খুব কান্নাকাটি করছিল যে আশা বাড়ি আসতো, শুনতাম যে কোথায় গেছিলি, আর ও বলতো পূজার কাছে গেছিলাম, পূজার কাছে। ওর দিদিদের কাছে আমার নাম্বার ছিল না, ওর দিদিরাও আমার নাম্বার রেখেছে, বলেছে আমাকে যেতে মাঝে মাঝে, ওরা মনে করবে যে তুই আমাদের আশা, এরকমটা বলো। এই ধরনের কথা শুনে কতটা খারাপ লাগে। যাই হোক, ওর সাথে যখন আগে মিশতাম, এদিকে ওদিকে চলে যেতাম, তো সেই জন্য কিন্তু আমাদের মিশতেও দিত না, বারণ করতো। আর তারাই এখন আমাকে বলছে তাদের বাড়িতে যেতে, তাদের কাছে যেতে, তারা মনে করবে আমিই নাকি আশা। খুব ইচ্ছা করছে জানো তো ওর মুখ থেকে শুনতে যে ড্রয়িংটি কেমন হয়েছে। আর এই ড্রয়িংয়ের শর্টস ভিডিওটা দেওয়ার পরে ওর হাজব্যান্ড আবার ছবিটি চাইছিল। দেখা যাক, ওনার যদি নেওয়ার খুব ইচ্ছা থাকে তাহলে নিশ্চয়ই আমার সাথে দেখা করে ছবিটি নিয়ে যাবে। আমাদের বাড়িতে ও শেষবারের মতন এসেছিল কবে জানো? ও এসেছিল ওর বিয়ের কার্ড দিতে, নিমন্ত্রণও করে গেছিল, বলেছিল তোকে যেতেই হবে, রাগ করেছিল, আমি গিয়েছিলাম না সেই জন্য। বিয়েতে যেতে পারিনি কারণ সেই দিন আমার হাজব্যান্ড রাজস্থানে চলে গিয়েছিল, মনটা ভীষণ খারাপ ছিল, তাই আর মনে হলো না যে সেজে গুজে আবারও একটা বিয়ে বাড়িতে যাই। আমি তো আর জানতাম না যে ও এইভাবে চলে যাবে। এবারে হয়তো অনেকেই ভাবছো যে কিভাবে মারা গেল, বলবো, একটু ওয়েট করো, আস্তে আস্তে সবটাই বলছি। ওর সাথে আমার শেষ দেখা হয়েছিল প্রায় মাসখানিক আগে, যে ভোট হয়েছে, ভোট দিতে এসেছিল ওর বাপের বাড়িতে, আমিও গিয়েছিলাম। ভোটের পরের দিন ওর সাথে দেখা হয়েছিল। দেখাটাও যে কেমন ছিল কি আর বলবো তোমাদের। আসলে আমার বাপের বাড়ি যেতে হলে ওর বাড়ির সামনে দিয়েই যেতে হয়। আমি ওর বাড়ির সামনে দিয়েই হেঁটে চলে যাচ্ছিলাম, ওর বাড়িটা ছাড়িয়ে বেশ খানিকটা চলেও গিয়েছিলাম। ওর বড়দি আমাকে ডেকেছিল যে আয় আমাদের বাড়ি, দেখা করে যা, অনেক দিন তোকে দেখি না। তারপর আমি বলেছিলাম যে না, আমার কাজ আছে, তাড়া আছে, অন্য সময় আসবো। তখন ওর দিদি বলে আয় আয় একটু দেখি তোকে। তারপর আমি এগিয়ে যাই, এগিয়ে গেলাম, বলল আয় ঘরে আয়। আমি যেতেই চাইছিলাম না, তারপর ওর মা বলল আশা এসেছে আয়। তারপর ঘরে গেলাম, ঘরে গিয়ে দেখি ও শুয়ে আছে। তারপর সবাই ডাকছে আশা ওঠ, পূজা এসেছে। তখন উঠে ও বসে,
বসার পর আমি ওর দিকে তাকিয়ে কেন জানি ভীষণ মন খারাপ হচ্ছিল। তারপরে ওকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিলাম। কেন যে কেঁদেছিলাম সেটা আমি নিজেও তখন জানতাম না, তবে এখন বুঝতে পারছি কেন কেঁদেছিলাম। শেষবারের মতন সেদিনই আমাদের দেখা ছিল। বেশ খানিকটা সময় জড়িয়ে ধরে কেঁদে তারপরে বেরিয়ে গেলাম ঘর থেকে। বেরিয়ে ওই টুকিটাকি কিছু কথা বললাম 1-2 মিনিট, তারপরেই চলে এলাম। জানতাম না যে ওটাই আমার শেষ দেখা ছিল। ওটা ছিল আমাদের শেষ দেখা। তারপরে কিন্তু কথা হয়েছিল ফোনে, আমরা প্ল্যানিং করেছিলাম দেখা করব। তারপরেই রথের মেলা শুরু হলো। ও আমাকে বলেছিল মেলায় দেখা করতে, এমনকি ফেসবুকেও আমাকে ট্যাগ করেছিল যে চল মেলায় যাই। আমি বলেছিলাম মিস করছিলাম খুব। তখন ও বলেছিল সেই রথের মেলা। আসলে ছোটোবেলা থেকেই আমরা রথের মেলায় আসতাম। তারপর ধরো ওই ক্লাস 9, 10, তারপর 7, 8, 9 এই সময়টা যে তখন দুজনাই খুব আসতাম মেলায়। ধরো 9 দিন মেলা হতো, 5 দিন আমাদের যেতেই হবে। তো অনেক স্মৃতি জড়িয়ে ছিল, সেই জন্যই ও লিখেছিল সেই রথের মেলা। সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখন এই স্ক্রিনে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আসলে আমি ওকে ইনস্টাগ্রামে পাঠিয়েছিলাম। তারপর ও আমাকে একটা ভিডিও পাঠায়, এই যে এইটা। বুঝতেই পারছো বিয়ের পরে সেইভাবে কথা বলা যায় না, যতই কাছের বন্ধু হোক না কেন। আর ওর কিন্তু নতুন বিয়ে হয়েছে, ওর বিয়ে হয়েছে সবে 8 মাস। নভেম্বরের 1 তারিখে ওর বিয়ে হয়, এখনও 1 বছর হয়নি। ইনস্টাগ্রামে আমার ড্রয়িং ভিডিওগুলো ওকে শেয়ার করেছিলাম। তারপরেই ও আমাকে মেসেজ করেছিল যে ওই আমার ড্রয়িং করবি না, তোমরা নিজেরাই দেখে নাও, এই যে সেই। আর এটা ছিল 2 বছর আগেকার ভিডিও ক্লিপ। সেই রথের মেলায় গিয়ে ওর সাথে আমার দেখা হয়েছিল। এটা অনেক দিন আগেকার, তখন আমি একদমই প্রথম ব্লগ শুরু করেছি। তখন ওর বিয়ে হয়নি, ওর সবে বিয়ে হয়েছে, নতুন বউ বলতে পারো। আর একটা কষ্টের ব্যাপার, ওর হাজবেন্ড মাত্র 20 দিন ওর কাছে থেকে ওকে ছেড়ে চলে গিয়েছে। নতুন বিয়ে করে মাত্র 20 দিন তার বউয়ের কাছে ছিল, তারপরেই সে চলে যায় দুবাই। আর ও দেখো এখন চিরদিনের জন্য তাকে ছেড়ে চলে গেল। আমাদের ওখানে পৌষকালী পুজো হয়, প্রতি বছরই কিন্তু ও উপোস করে পুজো করত। তারপরে দেখো এই সেই ভিডিও, চল মেলায় যাই। তোমাদের সাথে আমি স্ক্রিন রেকর্ড শেয়ার করছি। অনেক প্ল্যানিং করেছিল যে আমার হাজব্যান্ড বাড়ি আসবে, ওর হাজব্যান্ড বাড়ি আসবে, তারপরে আমরা একসঙ্গে কোথাও একটা যাব, দীঘা, পুরী বা কোথাও একটা, মায়াপুর হোক, যেখানেই হোক। খুব ইচ্ছা ছিল যে একসাথে আমরা কোথাও একটা যাব। ওর আর আমার মধ্যে কোনো সিক্রেট ছিল না, আমি সব কিছুই ওকে বলতাম, এমনকি ও আমাকে সব কিছুই বলতো। আমরা দুজন বেস্ট ফ্রেন্ড ছিলাম। আর কি বলো তো, আমাদের সেই ছোট থেকে বড় হওয়ার গল্প কি এই 16 মিনিটের ভিডিওর মধ্যে বলা যায়? সবটা কিন্তু বলা যায় না, একটু একটু করেই তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের আর ওদের বাড়ির পেছনের দিকে কিন্তু নদী আছে, সেখানে আমরা কত স্নান করেছি। আমাদের বাড়ির সামনের দিকে রয়েছে অনেক বড় মাঠ, যেখানে সবজি চাষ হয়, সেখানে বসেও আমরা অনেক খেলা করেছি। সেই বড় মাঠের মাঝের দিকে বিল রয়েছে, সেখানেও অনেক কুল গাছ, সেই কুল গাছে উঠে কুল পাড়া, আরও অনেক কিছু। এত কিছু এইটুকুর মধ্যে বলা একদমই সম্ভব না, তবু একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন দেখো বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জন্য খুব মনে পড়ছিল ওকে। এই বৃষ্টিতে কত না ভিজেছি দুজনাই একসাথে। এক ছাতার নিচে কত না দুজনে একসাথে স্কুলে গেছি, এক জায়গায় দাঁড়িয়ে থেকেছি। সে অনেক গল্প, সবাই জানে যারা যারা স্কুলে পড়েছে, যাদের যাদের বেস্ট ফ্রেন্ড ছিল বা আছে। আর আমার এই ভিডিওর মধ্যে আমি কোনো কথায় যদি কাউকে আঘাত দিয়ে থাকি তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। আর আমার এই ভিডিওর মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, প্লিজ জানিও। আর স্কুল থেকে সবাই বাড়ি ফিরছিল, যে দৃশ্য দেখে আমার খুব মনে পড়ছিল, তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তারপরে একদিন দেখলাম বিকালবেলায় রামধনু উঠেছে। রামধনুটা দেখেও ভীষণ মনে পড়ছিল, কারণ আমরা একসাথে এরকম রামধনু ওঠা অনেকবার দেখেছি। এখানে দেখো 2টো রামধনু উঠেছে, কতটা কি বুঝতে পারছো জানি না।
একটা ভালোভাবে বোঝা যাচ্ছে, যেটা ভালোভাবে বোঝা যাচ্ছে তার ওপর দিকে দেখো আরও একটা আছে। এবারে বলি ও কি করে মারা গেল। যতটুকু জানি আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব, তবে আমি একদম যে সত্যিই বলছি এরকমটা কিন্তু না। যতটুকু কানে শুনেছি, ওদের বাড়ি থেকে শুনেছি, আমি ততটুকুই বলবো তোমাদের। আমি দীঘা থেকে বাড়ি আসি সোমবারের দিন। মঙ্গলবারের দিন ওর নাকি খুব শরীর খারাপ লাগে, যে জন্য ওকে হসপিটালে ভর্তি করা হয়, বাগদা হসপিটালে রাতের বেলায়। তো সেখানে ওকে স্লাইন দেওয়া হয় আর একটা ইঞ্জেকশান দেওয়া হয়। ইঞ্জেকশানটি দেওয়ার সময় ও নাকি বলেছিল যে আমার কিন্তু খুব অ্যালার্জি আছে, আমাকে একটু দেখে শুনে ইঞ্জেকশান দিও। ইঞ্জেকশান দেওয়ার পরেই নাকি ওর খুব অস্বস্তি হয়, যে জন্য স্লাইনটা একদম খুলেই ওরা ট্রান্সফার করে দেয়, বলে বনগাঁ নিয়ে যেতে। তারপরেই নাকি ওর চোখ বন্ধ হয়ে যায়। ওই যে নাকি চোখ বন্ধ হয়েছে, আর কোনো দিনের জন্য ও চোখ খুলবে না। ওদের বাড়ি থেকে বলছে ভুল ট্রিটমেন্টে এইটা হয়েছে। আসলে বাগদা হসপিটালে কোনো ডক্টর ছিল না, নার্সরা এই কাজটি করেছে। এবারে তোমরাই বলো, এটা মেনে নেওয়া যায়? এটা ভাবা যায় যে এভাবেও কেউ চলে যেতে পারে? ও যদি সুসাইড করতো, আত্মহত্যা করতো, তাহলে মেনে নেওয়া যেত যে না, ওর রাগ হয়েছে, ও নিজে থেকে চলে গেছে আমাদেরকে ছেড়ে। ও যেতে চায়নি, ও স্বপ্ন দেখেছিল, বাঁচতে চেয়েছিল, অনেক স্বপ্ন দেখেছিল। ওর হাজব্যান্ডের সাথে ও কদিন পরে ঘুরতে যাবে, ওর হাজব্যান্ড নাকি 2 মাস পরে আসবে, আমাকে বলেছিল। যা হয়েছে খুব খারাপ হয়েছে, তবে মেনে নিতেই হবে, কিছু করার নেই। ওর ড্রয়িংটি কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও।